তার মানে আবির ভাই এত সময় আমার পাশে দাঁড়িয়েছিল। এতক্ষণ যে আবির ভাইকে ভালোবাসার কথাটা আবির ভাইকে রুবাইয়া ভেবে সব গড় করে বলে দিলাম। আল্লাহ, আল্লাহ, মিম তুই সত্যি কাঁদি। তুই কি একবারও দেখবি না কে আসছে কে আসে নাই? আর উনি বা ছাদে আসলো কখন? আল্লাহ, উনি কি আমার সব কথা শুনে নিল? এখন আমি কি করব? এখন তো আমি ওনার সামনেও যেতে পারবো না। আর আবির ভাই কি ভাবলো? নিশ্চয়ই আমাকে ক্যারেক্টারলেস মেয়ে ভাবছে। ইস, উফ, এখন আমি কি করব? ওই রুবাইয়াকে আজকে দেখে নিব। ওর জন্য সব হয়েছে। ওর ওয়াশরুম কি এখনো কমপ্লিট হয়নি? দূর। মিম আবিরকে রুবাইয়া ভেবে আবিরকে ভালোবাসার কথা বলে দেওয়াতে কিছু সময় ধরে এইভাবেই নিজেকে গালিগালাজ করতে লাগলো। এদিকে রুবাইয়া ছাদ থেকে নেমে যেতেই মিহিরও তার পেছন পেছন তাড়াতাড়ি এসে পথ আটকে দাঁড়ালো সামনে। মিহিরের পথ আটকানোতে রুবাইয়ার পা দুটো জায়গায় থেমে গেল আর ভ্রু কুচকে তাকালো মিহিরের দিকে। রুবাইয়া ভ্রু কুচকে মিহিরকে দেখে বুঝতে চাইলো এই ছেলে আবার পথ আটকেছে কেন। মিহির রুবাইয়াকে তার দিকে ভ্রু কুচকে তাকাতে দেখে হালকা হাসলো। তা দেখে রুবাইয়া বলল, কি ব্যাপার, পথ আটকিয়েছেন কেন? আবার পথ আটকিয়ে দাঁত কিলে পাগলের মতো হাসছেন কেন? কই পাগলের মতো হাসলাম, আমি তো ন্যাচারালি এমন হাসি। এটাকে কেউ ন্যাচারালি হাসি বলে? এত বিদঘটে হাসি আমি আজ পর্যন্ত দেখিনি। রুবাইয়ার কথা শুনে মিহির আকাশ থেকে পড়ার মতো করে বলল, তুমি আমার হাসিকে বিদ্ঘুটে বলছো জানো? আবার এই হাসি দেখে কত মেয়ে পাগল হয়ে যায়। আমার একটু মুচকি হাসি দেখার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তোমার ধারণা আছে আমার একটু মুচকি হাসি মেয়েদের কাছে কত প্রিয়? জানো ওরা কত প্রশংসা করে আমার সামান্য মুচকি হাসিতেই। মিহিরের এমন কথা শুনে রুবাইয়া এবার বলল, তারা হয়তো চায় না আপনি সত্যিটা জেনে কষ্ট পান, তাই তো মিথ্যা বলে। শোনেন, আমি সত্যি কথা বলছি। আপনার হাসিটা একদম সাতচুন্নি হাজবেন্ডের মতো লাগে। সাতচুন্নি হাজবেন্ডরা একদম হুবহু ওইরকমই হাসে। আর মুচকি হাসলে আপনাকে একদম গরিলা লাগে। এইসব কথা আপনাকে বললে আপনি কষ্ট পাবেন খুব, তাই বলে না। বাট আমি হলাম সত্যবাদী, আমি সবসময় সত্য কথাই বলি। তাই তো আপনাকে মিথ্যা বলে সান্ত্বনা দিতে পারলাম না। আহারে। বলে রুবাইয়া মিহিরের দিকে এক হাত বাড়িয়ে সেটা ছুলে নিয়ে নিল আর আর হাত ছুলে বোলাতে বোলাতে মিহিরকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। আর রুবাইয়ার এমন কাণ্ডে মিহির ভেবাচাকা খেয়ে গেল। ভেবাচাকা খেয়ে রুবাইয়া যাওয়ার পানি তাকিয়ে রইল। রুবাইয়া চলে গেলেই মিহির নিজে নিজে বলে উঠল, আমার হাসি যদি সাতচুন্নির বরের মতো হয় তাহলে মিস আপনি জেনে রাখবেন সেই সাতচুন্নিটা আপনি আর আপনার হাজবেন্ডরা আমি। বলে মিহির হেসে উঠল। এদিকে জান্নাত, মৌলি, মারিয়া হেঁটে বাসায় চলে আসলো। মৌলি আর মারিয়া বাসার ভেতর ঢুকে গেছে আর জান্নাত বাগানে দাঁড়িয়ে ফুল গাছ দেখছে। জান্নাত ফুল গাছ দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছিল। আগাতে আগাতেই কারোর শক্তপোক্ত পিঠের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ একজন ধরে ফেললো পড়া থেকে। জান্নাত পড়ে যাওয়ার ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে আছে। অনেক সময় পর যখন জান্নাত দেখলো ও এখনো পড়েনি, বরং কোথাও ঝুলে আছে। কোথায় ঝুলে আছে এটা দেখার জন্য আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকালো জান্নাত। জান্নাত সামনে তাকাতেই দেখলো টুইন্স ব্রাদারদের মধ্যে একজন ওকে পড়া থেকে বাঁচিয়েছে। তাই তো ও ঝুলে আছে। জান্নাত নিবিড়ের শার্টের কলার দুই হাত দিয়ে চেপে ধরে আছে। এদিকে নিবিড় বাগানে এসেছিল একটা কল অ্যাটেন্ড করতে। কল কাটার সাথে সাথে কেউ ওর পিঠে ধাক্কা লেগে পড়ে যেতেই ও চট করে পেছনে ঘুরে তাকে পড়া থেকে বাঁচালো। আর যাকে বাঁচালো তাকে দেখে নিবিড় নির্বাক হয়ে গেল, কারণ যাকে বাঁচিয়েছে সে আর কেউ না, তার প্রেয়সী। নিবিড় জান্নাতের দিকে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাত একটা লাল শার্ট আর কালো প্লাজো পরেছে আর ওড়নাটা মাথায় দিয়ে ঘাড়ের দুই পাশে নিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। নিবিড়ের এইভাবে তাকানোতে জান্নাতের অস্বস্তি হচ্ছে। এইভাবে ঝুলে থাকতে যেন দম বন্ধ হয়ে গেছে। তাই এবার জান্নাত বলল, এই যে মিস্টার, শুনছেন? এইবার অন্তত আমাকে ছেড়ে দেন। জান্নাতের এমন কথা শুনে নিবিড় জান্নাতকে ছেড়ে দিল আর সঙ্গে সঙ্গে জান্নাত জোরে নিচে আছাড় খেয়ে পড়ে গেল। তাতেই জান্নাত কোমর ধরে চিৎকার দিয়ে উঠল, আল্লাহ, আমার কোমর! উফ, আমার কোমরটা বোধহয় ভেঙে গেছে। জান্নাতের চিৎকার আর কান্না করাতে নিবিড়ের হুঁশ আসলো। ও যে এতক্ষণ ঘোরের মধ্যে ছিল, তাই তো ঘোরের মধ্যে জান্নাতকে ফেলে দিল। এবার নিবিড় সঙ্গে সঙ্গে জান্নাতের পাশে বসে হাত বাড়িয়ে বলল, সরি মিস, আমি বুঝতে পারিনি, ওঠেন প্লিজ। জান্নাত নিবিড়ের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে বলল, সরি, সরি মাই ফুট। যেখানে ফেলেই দেবেন তাহলে ধরতে গিয়েছিলেন
ধরে তাই ইচ্ছে করে ফেলে দিয়েছে, এখন সরি বলছেন। আল্লাহ, আমার কোমরটা এখন একদম ভেঙে গিয়েছে। আপনি আপনি আর এখন সরি বলে হাত বাড়িয়ে সাহায্য করতে আইছেন? হ্যাঁ, কথাগুলো বলে জান্নাত আস্তে আস্তে উঠে দাঁড়ালো। নিবিড় জান্নাতকে ধরতে গেলে জান্নাত সঙ্গে সঙ্গে কাট কাট গলায় বলে উঠল, উঠে যেভাবে দাঁড়াতে পেরেছি তাহলে হেঁটে বাসায় ভিতরে পর্যন্তও যেতে পারবো। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার। এ কথা বলেই জান্নাত বাসার ভেতর চলে গেল। এদিকে ওদের সুন্দর রোমান্টিক সিনটা মিম দেখে ফেললো। জান্নাত রুমে প্রবেশ করতে মিম ওকে ধরে ফেললো। মিমের আকস্মিক আক্রমণে জান্নাত ব্যালেন্স রাখতে না পেরে মিমকে নিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল। আবার পড়ে যাওয়াতে জান্নাত এবার জোরে চিৎকার দিয়ে উঠল। আল্লাহ গো! জান্নাতের চিৎকার শুনে মিম তাড়াতাড়ি জান্নাতকে ছেড়ে ওর পাশে বসে দুই কানে আঙুল দিল। মিমের চিৎকার শুনে মৌলি, মারিয়া, রুবাইয়া দৌড়ে আসলো রুমের মধ্যে। ওদের তিনজনের দৌড় দেখে মিহির আর নিবিড়ও তাদের পেছনে দৌড়ালো। আবিরও বাদ গেল না আসতে। সে মূলত নিচে কফির জন্য যাচ্ছিল। তখনই জান্নাতের চিৎকার শুনল। চিৎকার শুনে সেও মিমদের রুমের দিকে এগোলো। সবাই মিমের রুমের সামনে দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখলো মিম আর জান্নাত নিচে বসে আছে। জান্নাত কোমরে হাত দিয়ে আর মিম কানে দুই আঙ্গুল দিয়ে। এদের এমন করে বসে থাকার মানে কেউ বুঝতে পারল না। রুবাইয়ার মৌলি দরজা থেকে সরে রুমে পা বাড়াতেই দুজনে আছাড় খেয়ে ধপাস করে উল্টো হয়ে বসে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে চিৎকারের আওয়াজ আসলো। ওদের চিৎকার শুনে মিম ও জান্নাতও সেদিকে তাকালো। তারা দরজার দিকে তাকিয়ে দেখলো আবির, মিহির, নিবিড় আর মারিয়া দাঁড়িয়ে আছে, আর মৌলি ও রুবাইয়া আছাড় খেয়ে উল্টো হয়ে পড়ে আছে। মৌলি আর রুবাইয়ার আকস্মিক পড়ার মানেটা কেউ বুঝতে পারল না। শুকনো জায়গায় মানুষ কিভাবে পড়ে সেটাই বুঝতে পারল না। মৌলিয়া রুবাইয়াকে উঠাতে মিহির আর নিবিড় এগোতেই তারাও ধপাস করে পা স্লিপ করে পড়ে গেল। এইবার মিহির আর নিবিড়ের পড়ে যাওয়া দেখে সবাই হু হু করে হেসেই দিল। মৌলি, রুবাইয়া সেভাবে থেকেই হেসে উঠল। আর জান্নাতও তার কোমরের ব্যথা ভুলে হেসে দিল ওদের পড়ে যাওয়ার কাহিনী দেখে। ওদিকে দরজার কাছে দাঁড়ানো মারিয়াও জোরে জোরে হেসে দিল। বাদ গেল না আবিরও। সবার হাসি দেখে মিহির আর নিবিড় লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির, তুই আমাদের মজা নিচ্ছিস? আমরা পড়ে গেছি। কোথায় তুই এসে আমাদের তুলবি, তা না করে তুইও ওদের সাথে হাসছিস। মিহিরের কথা শুনে আবির বলল, তো হজমনতে কি করব? শকুন ডাঙায় কিভাবে পড়লি তোরা? বলে আবার হাসা শুরু করলো আবির। ভাই দেখ, এটা শুকনো জায়গা না, এখানে তেল ফেলানো আছে। কেউ কেউ কোনোদিন শুকনো জায়গায় পড়ে? তুই বল। নিবিড়ের কথা শুনে আবির নিচের মেঝের দিকে ভালো করে লক্ষ্য করলো। দেখলো সত্যি সত্যি তেল ফেলানো। এবার আবির মিম আর জান্নাতের দিকে তাকালো। মিম আর জান্নাত দুজনে আবিরের দিকে তাকিয়েছিল। আবিরের তাকানোতে মিমের সাথে আবিরের চোখাচোখি হয়ে যায়। তাই মিম চোখ নামিয়ে মাথা নিচু করে নেয়। কারণ মিম সকালের যে কথাগুলো আবিরকে ডুবাইয়া ভেবে বলে ফেলায় এখন লজ্জা পাচ্ছে, তাই মাথা নিচু করে রেখেছে। ওদিকে আবিরের তাকানোতে জান্নাত গড়গড় করে বলল, ভাইয়া, বিশ্বাস করেন আমরা কেউ এখানে তেল ফেলিনি। কিভাবে পড়েছে জানি না। আসলে মিম যখন আকস্মিক জান্নাতকে গিয়ে দৌড়ে ধরেছিল তখন জান্নাত ব্যালেন্স ধরে রাখার জন্য ড্রেসিং টেবিলে হাত দিয়েছিল, কিন্তু ব্যালেন্স ধরে রাখতে পারেনি। আর জান্নাতের হাত লেগে ড্রেসিং টেবিলে রাখা এক বোতল তেলে হাত লেগে ছিটকে পড়ে গিয়েছিল। আর ছিটকে পড়াতে বোতলের মুখ ভেঙে গিয়েছিল, আর তেল সব দরজার কাছে পড়েছে। আর তাতে প্রথমে মৌলিয়া, রুবাইয়া, পরে নিবিড় আর মিহির পড়েছে। আবির কিছু না বলে আস্তে আস্তে করে দরজার কাছ থেকে সরে রুমের দিকে হালকা পা এগিয়ে প্রথমে মিহির, তারপর নিবিড়কে তুলল। মিহির আর নিবিড় ওঠে, রুবাইয়া আর মৌলিকে তুলল। ওদের তুলে দিয়ে আবির, মিহির আর নিবিড় নিজের রুমে চলে গেল। এদিকে মারিয়া রুমে না ঢুকে ড্রয়িং রুমে চলে গেল। তার এখন উষ্টা খাবার কোনো ইচ্ছে নেই সেজন্য। রুবাইয়া আর মৌলি মিম আর জান্নাতকে নিচে থেকে উঠালো। ওই, তোরা তখন ওইভাবে সারের মতো চিল্লালি কেন রে? আরে আমি না, ওই জান্নাতটা এমন চিৎকার করেছে। এই ডিমের বাচ্চা, আমি কি আর ইচ্ছে করে চিৎকার করেছি নাকি? তুই যদি আমাকে না ফেল দিতিস আমি কি আর চিৎকার করতাম? তোকে কে ফেলাইছে? হ্যাঁ, কে মানে? তুই আমাকে ফেলে দিয়েছিস। আহা, তোরা থামবি? কি হয়েছে বলবি তো নাকি? জান্নাত এবার রুবাইয়াকে সব খুলে বলল যে সে কিভাবে নিচে পড়ে গিয়েছিল। জান্নাতের কথা শুনে রুবাইয়া রাগি রাগি চোখে মিমের দিকে তাকিয়ে বলল, ওই ডিম, তুই ওরা ওইভাবে আক্রমণ করলি কেন? হ্যাঁ, রুবাইয়ার কথা শুনে মিম এবার বিরক্তিকর কণ্ঠে বলল, শোন রুবা, প্রথমত আমাকে ডিম ডাকা বন্ধ কর। আমার এত সুন্দর নাম থাকতে তোরা ডিম ডাকছিস কেন? হ্যাঁ,
আর আমি কি ওকে এমনি এমনি এভাবে জড়ায় ধরছিলাম নাকি? আমি ধরাতে যে ওই গাধি এইভাবে পড়বে তা আমি জানতাম নাকি? আর যার জন্য ধরেছিলাম, তুই যদি জানিস সেই বিষয়টা, তাহলে তো তুই ওকে আগে আস্ত চিবিয়ে খাবে। আর আমি তো জাস্ট ওকে জড়িয়ে ধরেছি। মিমের এমন বিরক্তিকর কণ্ঠে সিরিয়াস কথা শুনে রুবাইয়ার মৌলি একটু নড়ে চড়ে বসলো। আচ্ছা, প্রথমটার জন্য আমি সরি বলছি ওদের হয়ে, বাট দ্বিতীয় বিষয়টা বুঝলাম না ঠিক। কি এমন বিষয় যেটা শুনলে আমরা জানুকে আস্ত চিবিয়ে খাবো? মৌলির কথা শুনে মিম এবার একটু মুচকি হেসে বলল, আরে রুবা, মৌলি, তোরা কি জানিস আমাদের জানু প্রেম করছে? মিমের কথা শুনে মৌলি, রুবাইয়া, জান্নাত একসঙ্গে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল। কি? মিম ওদের চিৎকার শুনে বলল, ওই গাধির দলেরা, চুপ করবি? তারপর জান্নাতকে উদ্দেশ্য করে মিম বলল, ওই জানু, তুই এমন চিৎকার করলি কেন? ওইখানে তো ওদের চিৎকার করার কথা, তুই চিৎকার করলি কেন? মিমের কথা শুনে জান্নাত মিমের দিকে মেকে রাগ নিয়ে বলল, তো আমি চিৎকার করব না নাকি? তুই আমার সদ্য আকাশ থেকে টপকে পড়া কোন প্রেমের কাহিনীটা বলছিস, যার আঁকা মাথা আমি জানিই না? আর আমি প্রেম করলেই তোদের বলতাম না নাকি? জান্নাতের কথা শুনে মিম বলল, থাক বেবি থাক, আর লুকাস না, আমি সব দেখে ফেলেছি। তুই কি সব দেখে ফেলেছিস শুনি? আরে ওই যে বাগানের রোমান্টিক সিনটা। জান্নাত এবার কোমরে 2 হাত গুজে 2 ভ্রু কুচকে মিমের দিকে তাকিয়ে বলল। বাগানের কোন রোমান্টিক সিন? জান্নাতের কথায় এবার মিম একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, সর এখান থেকে, তোদের রোমান্টিকের সিন আমার থেকে শুনছিস, আমার বুঝি লজ্জা করে না নাকি? মিমের এমন লজ্জা লজ্জা কথা শুনে রুবাইয়া বলল, মিম, তুই আমাকে বলতো ব্যাপারটা কি? বাগানের কোন রোমান্টিক সিন বলছিস তুই? মিম এবার সকালে জান্নাতের বাগানে গিয়ে নিবিড়ের সাথে ধাক্কা খাওয়ার বিষয়ে, তারপর কিভাবে দুজন দুজনকে দেখা সব বলে দিল। মিমের কথা শুনে জান্নাত আকাশ থেকে পড়ার মতো করে বলল, তুই ওর সাথে আমার প্রেম করিয়ে দিলি? মিম, তুই জানিস ও আমাকে কিভাবে ফেলে দিয়েছে? আমার কোমরটা একেবারে ভেঙে দিয়েছে। আর ওর সাথে আমার প্রেম ইম্পসিবল। তুই কেমনে ভাবলি এসব? ওই লুচু ব্যাটা কেমনে আমার দিকে তাকিয়েছিল, তারপর আবার আমাকে ফেলেও দিল। জান্নাতের কথা শেষ হতে না হতেই মৌলি বলল, ওই জান্নুর বাচ্চা, তুই আমার ভাইকে লুচু বলিস? শোন বোন, ভাইকে নিয়ে তদারকি করবি না একদম এইখানে। তোর ভাই আমার দিকে ঠিক লুচু টাইপেই তাকিয়েছিল, তারপর আমাকে ফেলে দিল। জান্নাতের কথা শেষ হতেই মিম বলল, ওই তুই মৌলির ভাইকে লুচু বলছিস? লুচু তো তুই। তুই কেমন করে তাকিয়েছিলি আমি মনে হয় দেখিনি। তুই আমার বোন হয়ে ওই ছেলের পক্ষ নিচ্ছিস? আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি সত্যি কথা বলছি। ওদের তর্কাতর্কিতে রুবাইয়া অতিষ্ঠ হয়ে দিল এক রাম ধমক। ওই, তোরা কি চুপ করবি? রুবাইয়ার ধমক খেয়ে 3 জনই চুপ হয়ে গেল। ওদের চুপ হতে দেখে মৌলি জান্নাতকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোর সাথে আমার টুইন্স ব্রাদারের মধ্যে কোনটার সাথে ধাক্কা লাগছে? মৌলির কথা শুনে জান্নাত একটু ভাবুক হয়ে বলল, মৌ, তোর ভাই দুটো তো একদম সেম টু সেম, একদম একই রকম দেখতে। আমার মনে হয় তোর মিহির ভাইয়ের সাথেই ধাক্কা লেগেছে। জান্নাতের কথা শুনে পাশ থেকে রুবাইয়া বলল, আরে মিহির না, নিবিড় ভাইয়া। কারণ তোর সাথে ধাক্কা লাগার সময় মিহির সিঁড়ির ওইখানে দাঁড়িয়েছিল আমার সাথে, তাই ওটা নিবিড় ভাইয়া। রুবাইয়ার কথা শুনে ওরা 3 জন রুবাইয়ার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। ওদের 3 জনের এমন তাকানোতে রুবাইয়া ভেবাচেকা খেয়ে গেল। ও কি এমন কথা বললো যে ওর দিকে এমন করে সবাই তাকিয়ে আছে? কি হয়েছে কি, তোরা এইভাবে তাকিয়েছিস কেন? এবার মিম, জান্নাত, মৌলি একসঙ্গে বলে উঠল, রুবাইয়া! এভাবে ওদের চিৎকার করে রুবাইয়াকে ডাকায় ও ভরকে গেল। ওই, তোরা ওই রকম করে ডাকছিস কেন আমাকে? রুবাইয়ার কথাই মিম বলল, মিহির ভাইয়াকে ভাইয়া না ডেকে শুধু মিহির ডাকলি কেন? মিমের এমন প্রশ্নে রুবাইয়া ভেবাচেকা খেয়ে গেল। এটা আবার কোনো প্রশ্ন হলো মিম? অবশ্যই এটা একটা প্রশ্ন, কারণ তুই আমার নিবিড় ভাইকে ভাইয়া বলেছিস আর মিহির ভাইকে শুধু মিহির ডেকেছিস। এর মানে কি? মৌলি আর মিমের এক এক প্রশ্নে রুবাইয়া ভেবাচেকা খেয়ে গেল। ও বুঝতেই পারছে না সামান্য মিহির ডাকাতে এরা এমন করছে কেন। রুবাইয়ার এসব ভাবনার মধ্য দিয়ে শুনতে পেল জান্নাতকে উদ্দেশ্য করে মিমদের বলছে, আমার মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। রে, জানো আমারও তাই মনে হচ্ছে। ওদের 3 জনের এক এক রকমের কথা শুনে রুবাইয়া এবার বলল,
কোথাকার ডালমে কালা নিয়ে আসছিস তোরা? রুবা সোনা, আমরা সব বুঝি। কি বুঝিস? ওই তুই যেটা বুঝালি। আমি তোদের কি বোঝালাম? যেটা আমরা বুঝেছি। মিম, মৌলি আর জান্নাতের তেরা কথা শুনে রুবাইয়া আর ওইখানে দাঁড়ালো না, সোজা রুম থেকে বেরিয়ে গেল। কেটে গেল 3 দিন। মিম, জান্নাত, রুবাইয়া চৌধুরী বাড়ি থেকে সেদিন সকালের নাস্তা করেই চলে এসেছিল। আজ 3 দিন খান বাড়িতে ওরা আসর জমিয়েছেন নিত্যদিনের মতন। আজকে বিকেলে আড্ডার আসর বসবে চৌধুরী বাড়িতে। সকাল 7:45 বাজে। মিম, রুবাইয়া, জান্নাত কলেজ ইউনিফর্ম পরে রেডি হয়ে বেরিয়ে আসলো। বাড়ির বাইরে এসে দাঁড়াতেই মৌলি আর মারিয়াও চলে আসলো কলেজ ইউনিফর্ম পরে। 5 জন মিলে হাঁটা ধরল। ওদের বাসা থেকে কলেজ 40 মিনিটের রাস্তা। ওরা সবাই হেঁটে মোড়ের ওইখানেই যাচ্ছে। সেখানে থেকে রিক্সা নিয়ে ওরা কলেজে যাবে। ওদের বাসা থেকে মোড়ের দূরত্ব 5 মিনিট, তাই ওরা হেঁটে হেঁটে সেই মোড়ে যাচ্ছে। মোড়ে এসে ওরা 2টা রিক্সা নিল। একটা রিক্সাতে মারিয়া, মিম আর মৌলি বসলো, আর একটা রিক্সাতে রুবাইয়া আর জান্নাত বসলো। 40 মিনিট পরে ওরা কলেজ গেটের সামনে চলে আসলো। কলেজ গেট থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে কলেজ গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো। ওরা ভেতরে প্রবেশ করে ক্যান্টিনে যাচ্ছিল। সেই সময় মিম হুট করে রুবাইয়ার বাহু টেনে ধরল। রুবাইয়ার বাহুতে হালকা টান অনুভব হতেই রুবাইয়া থেমে গেল। থেমে গিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে 2 ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দোস্ত সামনে তাকা। মিমের কথা শুনে রুবাইয়া কপাল কুঁচকে সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকিয়ে দেখলো বাইকের উপরে আবির বসে আছে, আর তার পাশে টুইন্স ব্রাদারদের একজন আছে। রুবাইয়া আপাতত জানে না ওইটা টুইন্স ব্রাদারদের মধ্যে কোনটা, আর জানতেও চায় না। তারপর দেখলো আর 2টো ছেলে তাদের সিনিয়র হয়, তারা একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এসব দেখে নিয়ে আবার মিমের দিকে ঘাড় ঘুরিয়ে রুবাইয়া বলল, দেখলাম তোর আশিকি দাঁড়িয়ে আছে। দোস্ত আবির ভাইকে দেখ, নীল শার্টে এত কিউট লাগছে। উফ, খুব কিউট লাগছে। রুবাইয়ার কথা শুনে মিম তৎপর বলল, খবরদার রুবা, একদম নজর দিবি না, ও কিন্তু তোর দুলাভাই হয়। মিমের কথা শুনে রুবাইয়া রাগি রাগি ভাবে বলল, আমার বইয়েই গেছে তোর আশিকের দিকে নজর দিতে। এই বলে রুবাইয়া চলে যেতে নিলেই মিম আবার রুবাইয়ার বাহুতে টান দেয়। রুবাইয়া আবার কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকাতেই মিম বলা শুরু করলো, দোস্ত আমার, বনু আমার, জান আমার, একটু দাঁড়া না। আজ 3 দিন আমি আমার আবির ভাইকে দেখিনি, একটু ভালো করে দেখি না। মিমের কথা শুনে রুবাইয়া ভ্রু কুঁচকে বলল, তোর দেখার ইচ্ছে হচ্ছে তো তুই দেখ না, আমাকে কেন ধরে রাখছিস? তুই না আমার জানের জিগার দোস্ত, তুই আমার কাছে দাঁড়িয়ে থাকবি না তো কে দাঁড়াবে বলতো? কেন? জান্নাত আছে, মৌলি মারি আছে, তাদের ডাক। ওরা তো অনেক আগে চলে গেছে, তাই ওদের ডাকা এখন অসম্ভব, তাই তুই থাক। মিমের এমন কথা শুনে রুবাইয়া আর কিছু বলল না। প্রায় 1 মিনিট পর মিম বলে উঠল, রুবা, আমার না একটা গান গাইতে ইচ্ছে করছে। তো গা না, তোকে কি কেউ ধরে রাখছে নাকি? রুবাইয়ার এমন কথা শুনে মিম আর কিছু না বলে গান গাইতে শুরু করলো। ওরে কিউট একটা ছেলের প্রেমে পড়েছি, দিন রাতে শুধু তার কথা ভাবছি, মুস্কি হাসি দিয়া আমার মন করেছে চুরি, পরনে ছিল নীল শার্ট আর হাতে কালো ঘড়ি, যখন কলেজ থেকে আমি ফিরি বাড়ির রাস্তায় দেখি হঠাৎ করে ক্রাশ খেয়ে তার প্রেমে পড়ি, এখন তার জন্য মনটা আমার করে আহাজারি, কেমনে দিমু প্রেমের প্রস্তাব, চিনি না তাহার বাড়ি, আহা চিনি না তাহার বাড়ি। মিমের গান শেষ হতে আবির রক্তচক্ষু নিয়ে মিমের দিকে তাকালো। মিমরা যা কথা বলছে আবিরা সেসবই শুনতে পাচ্ছে, তাই গানটাও শুনতে পেল। আবির রক্তচক্ষু নিয়ে একবার মিম তো আরেকবার একটা নীল শার্ট গায়ে দেওয়া ছেলের দিকে তাকাচ্ছে। আবির মনে করেছে যে মিম ওই নীল শার্ট পরা ছেলেকে দেখে গানটা গেয়েছে, তাই সে রক্তচক্ষু নিয়ে বারবার মিম ও সেই ছেলেকে দেখছে। এদিকে মিমের গান শুনে রুবাইয়া বলল, ওই ডিম, তুই তো তার বাড়ির অলিগলি সব চিনিস, তাহলে প্রেম প্রস্তাব দিতে এত লেট করিস কেন? মিম রুবাইয়ার কথা শুনে আপনি মুখে হতাশার ছাপ চলে আসলো, আর মিম বলল, চিনলে কি আর হবে, তার সামনে যেতেই তো আমার বুক কাঁপে, প্রেমের প্রস্তাব তো এই তোরা দুটো ক্লাসে না গিয়ে এখানে কি করছিস? হ্যাঁ, মিমের কথা শেষ হওয়ার আগেই আবিরের শক্ত ধমক খেতে হলো। এই ধমক খেয়ে মিম কথা গিলে ফেললো, আর কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসরুমে চলে গেল। মিমের পেছন পেছন রুবাইয়াও চলে গেল ক্লাসরুমের উদ্দেশ্যে।
মিমরা ক্লাসে চলে গেল। আবির এবার সে নীল শার্ট পরা ছেলেটার কাছে যাচ্ছে, কিন্তু পথিমধ্যে নিবিড় আটকিয়ে নেয়। নিবিড়কে আটকাতে দেখে আবির রক্তচক্ষু নিয়ে নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় বলে উঠল, ভাই রিল্যাক্স, এত হাইপার হচ্ছিস কেন? দেখ তুইও কিন্তু নীল জামা পরেছিস, হয়তো তোকে উদ্দেশ্য করে গানটা গেয়েছিল, আর সেই সময় ওই ছেলেটা গেল, এমনও তো হতে পারে। নিবিড়ের কথা শুনে আবির শান্ত হয়ে গেল। ও আর কিছুই বলল না। এবার বাইকে উঠে নিবিড়কে বসতে বলল। নিবিড় বসতে বাইক নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে জান্নাত, মারিয়া, মৌলি ক্যান্টিনে রুবাইয়া আর মিমের জন্য ওয়েট করছে, কিন্তু ওরা কেউ আসছে না। তাই ওরা আর ক্যান্টিন থেকে বেরিয়ে সোজা ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। ক্লাসে গিয়ে ওরা তিনজন দেখলো মিম আর রুবাইয়া বসে বসে গল্প করছে। ওরা তিনজন ওদের কাছে গেল। গিয়ে মারিয়া বলে উঠল, এই তোদের না ক্যান্টিনে যাওয়ার কথা ছিল, তা তোরা ক্যান্টিনে না গিয়ে এখানে কি করছিস? ক্যান্টিনে যাচ্ছিলাম তো, কিন্তু তার ভিতরে তোর ভাইকে দেখে আমার পা আপনা আপনি থেমে গিয়েছিল, তাই আর যাইনি। আবির ভাই আসছিল। মারিয়ার কথায় রুবাইয়া বলল, শুধু আবির ভাইয়া না, সঙ্গে ওই টুইন্স ব্রাদারদের একজন ছিল। রুবাইয়ার কথা শুনে মৌলি বলে উঠল, কি করতে আসছিল রে? মৌলির কথা শুনে মিম বিরক্তিকর ফেস নিয়ে বলল, আসলে কি জানিস, তোদের ভাই আমাকে না দেখে থাকতেই পারছিল না, তাই আমাকে দেখতে চলে আসছে। মিমের এমন তেরা কথা শুনে মৌলি আর কিছু বলল না। ও যে ভুলভাল প্রশ্ন করেছে সেটা বুঝতে পারলো, তাই আর কিছু বলল না। মৌলির সঙ্গে সঙ্গে জান্নাত আর মারিয়াও কিছু বলল না। ওরা ওদের জায়গায় গিয়ে বসে পড়ল। বিকেলে মৌলি চৌধুরী মঞ্জিল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে খান মঞ্জিলে যাচ্ছে। আজকে ওর সাথে মারিয়া নেই। মারিয়ার হালকা জ্বর এসেছে, তাই ও আজকে যাবে না খান মঞ্জিলে। বাসায় থেকে রেস্ট নেবে, তাই মৌলি একা বেরিয়েছে। মৌলি কিছু দূর হেঁটে যেতেই দেখলো একটা বিড়াল ছানা একদম রাস্তার মাঝখানে বসে আছে। রাস্তার অপর দিকে তাকিয়ে দেখলো একটা বড় মালবাহী ট্রাক আসছে। মৌলি সেই ট্রাক দেখে তাড়াতাড়ি রাস্তার মধ্যখানে গিয়ে বিড়াল ছানাটাকে কোলে নিয়ে রাস্তার সাইডে চলে আসলো। মৌলি বিড়াল ছানা তার গায়ে হাত বুলিয়ে কথা বলছিল। মৌলির কথা বলার মধ্য দিয়ে শুনতে পেল কেউ একজন অমি অমি বলে ডাকছে। মৌলি বিড়াল ছানা তার সাথে কথা বলা থামিয়ে সামনের দিকে চোখ তুলে তাকালো। সামনের দিকে চোখ তুলে তাকিয়ে দেখলো একটা ছেলে যে অমি অমি বলে ডাকতে ডাকতে ওর কাছেই আসছে। মৌলি ছেলেটার দিকে তাকাতে বিড়াল ছানাটা হুট করে লাফালাফি শুরু করলো। বিড়াল ছানা তার লাফালাফিতে মৌলি বিড়াল ছানাটাকে ভালো করে ধরতে গেলে বিড়াল ছানাটা মৌলির ডান হাতের আঙুলে কামড় দিয়ে দৌড়ে সে ছেলেটার কাছে চলে গেল। এদিকে মৌলির হাতে কামড় খেতেই সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে দিল। ছেলেটা বিড়ালটাকে কোলে নিয়ে দৌড়ে মৌলির কাছে আসলো। এসে মৌলির হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে দেখলো 4টা দাঁত বসে গেছে। মৌলি যখন দেখলো ছেলেটা তার হাত ধরেছে, তখনই মৌলি ওর হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল আর বলল, এই আমার হাত ধরার সাহস আপনাকে কে দিয়েছে? আরে মিস, আপনার হাতে অমি কামড় দিয়েছে, রক্ত বেরোচ্ছে, চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। ওয়েট, অমিটা কে? আমার জানা মতে তো আমাকে একটা বিড়াল কামড় দিয়েছে, তাহলে ওই অমিটা কে? মিস, আমার বিড়াল ছানা, তার নামই আমি। ছেলেটার কথাই মৌলির তেলে বেগুনে জ্বলে উঠল আর জ্বলে থাকা ভাব নিয়ে বলল, ওই বিড়াল ছানাটা আপনার? একে তো মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছেন, আমি গিয়ে বাঁচালাম ওই ছানাটাকে, আর উল্টো ওই বিড়াল আমাকেই কামড় দিল, আর এখন সেই বিড়ালের মালিক আসছে আমাকে ডাক্তার দেখাতে। মিস, আপনি আমাকে পরেও বকা দিতে পারবেন, এখন ডাক্তারের কাছে চলেন, নয়তো আপনার শরীরে বিষ মাথা পর্যন্ত উঠে যাবে। আমি আপনার সাথে ডাক্তারের কাছে কোন দুঃখে যাব? মিস প্লিজ তর্ক না করে চলেন, হাতের দিকে তাকিয়ে দেখেন ব্লিডিং হচ্ছে। ছেলেটার কথায় মৌলি হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি অনেক ব্লিডিং হচ্ছে। ব্লিডিং দেখে মৌলি আবার কান্না শুরু করে দিল। মৌলিকে কান্না করতে দেখে ছেলেটা বলল, মিস, কান্না অফ করে আমার সাথে চলেন প্লিজ। আমি যাব না আপনার সাথে। মিস ভেবে দেখেন, আপনার হাতে কিন্তু বেশি সময় নেই। বিড়ালে কামড় দিছে, কিন্তু বিষ কিন্তু মাথায় উঠে যাবে, তখন কি হবে বুঝতে পারছেন তো? ছেলেটার এমন কথায় মৌলি কান্না অফ করে দিল। ছেলেটার ইঙ্গিত মৌলি বুঝতে পেরেছে, তাই আর কিছু না বলে ছেলেটার সাথে চুপচাপ হাঁটতে লাগলো। দুজনের মধ্যে নীরবতা চলছে। নীরবতা কেটে প্রথমে ছেলেটা বলে উঠল, আমি আরিয়ান আহমেদ স্বার্থ। তো আপনার নামটা কি মিস? আমার নাম জেনে কি করবেন? না মানে সেদিকে শুধু মিস মিস বলে যাচ্ছি, নামটা না জানলে নাম ধরে বলতে পারতাম।
তার কোনো দরকার নেই, মিস বলেই ডাকেন। মৌলির এমন কথা শুনে স্বার্থ আর কিছু বলল না। দুজনের মাঝে আবার নীরবতা চেয়ে গেল। 10 মিনিট হাঁটার পর ওরা ডাক্তারের কাছে এসে পৌঁছালো। ডাক্তারের কেবিনে ঢুকলো ওরা দুজনে। বিড়ালের কামড়ের কথা বলল। তা শুনে ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করলো ডান হাতে আর বলল এখনও 4টা দিতে হবে। স্বার্থ ডাক্তারের সাথে কথা বলে ডাক্তারের ফিস দিয়ে মৌলিকে নিয়ে বেরিয়ে আসলো। বাইরে বেরোতেই মৌলি বাড়ির পথে হাঁটা ধরলো। মৌলিকে হাঁটতে দেখে স্বার্থ দৌড়ে গিয়ে মৌলির সামনে দাঁড়ালো। মৌলি ভ্রুকুচকে স্বার্থের দিকে তাকিয়ে থাকলো। মৌলির ভ্রুকুচকানিতে স্বার্থ মুচকে হাসলো আর বলল, এই যে মিস, এত তাড়াতাড়ি হেঁটে কই যাও? কই যাব, আবার বাসায় যাচ্ছি। তা হেঁটে হেঁটে? তাই এখানে কি ঘোড়া আছে যে ঘোড়ার পিঠে চড়ে যাব? ঘোড়া তো নেই, বাট গাড়ি আছে মা। আপনার গাড়ি আছে তো আমি কি করব? কি করবেন মানে? এখন আমার গাড়িতে উঠে বসবেন, আমি আপনাকে বাসায় ড্রপ করে দিব। থাক ভাই, অনেক উপকার করেছেন, আর করা লাগবে না, আমি একাই যেতে পারবো। ভাই কাকে বললে? কেন, আপনাকে? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোমার ভাই মনে হচ্ছে? মৌলি স্বার্থর পা থেকে মাথা অবধি একবার দেখে নিয়ে বলল, সব দিক থেকে ভাইয়া ভাইয়া লাগে আপনাকে। কি? স্বার্থর চিৎকারে মৌলি 2 কানে হাত দিল আর বলল, আরে আরে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? আমি ষাঁড়ের মতো চিৎকার করি? তো কি করেছেন? মৌলির এমন সব কথায় স্বার্থ অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বলল, লিসেন, প্রথমত আমি আপনার কোনো অ্যাঙ্গেলেরই ভাই হই না, তাই আমাকে আর ভাই ডাকা যাবে না। দ্বিতীয়ত, আমি এখানে আপনাকে নিয়ে এসেছি, তাই সেই হিসাবে আমার দায়িত্বটা আছে তোমাকে সহি সালামতে বাসায় দিয়ে আসা। তাই কথার ফুলঝুরি অফ করে আমার সাথে আসেন মিস। স্বার্থর কথা শুনে মৌলি আর কিছু বলল না। স্বার্থর সাথে যেতে লাগলো। স্বার্থ গিয়ে একটা কালো মার্সিডিজ এর সামনে দাঁড়ালো। মার্সিডিটা স্বার্থর। স্বার্থ ডাক্তারের কেবিনে থাকতেই ড্রাইভারকে মেসেজে বলে দিয়েছিল গাড়িটা এখানে আনতে, তাই ড্রাইভার গাড়ি নিয়ে দ্রুত এখানে চলে এসেছে। ড্রাইভারকে 500 টাকা দিয়ে চলে যেতে বলল স্বার্থ। ড্রাইভার টাকা নিয়ে চলে গেল। স্বার্থ গিয়ে ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। মৌলিক ইশারায় উঠতে বলল। মৌলি বিনা বাক্য ব্যয়ে উঠে গেল গাড়িতে। মৌলি গাড়িতে বসতে স্বার্থ দরজা লাগিয়ে নিজে এসে ড্রাইভিং সিটে বসলো। মৌলি চৌধুরী মঞ্জিলের দিকে নির্দেশ করলো। স্বার্থ গাড়ি স্টার্ট দিল। দুজনের মধ্যেই নীরবতা, কেউ কোনো কথা বলছে না। মৌলি জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত, আর স্বার্থ গাড়ি ড্রাইভিং করার মধ্য দিয়ে আর চোখে মৌলিকে দেখে যাচ্ছে বারবার। প্রায় 20 মিনিট পরে ওরা চৌধুরী মঞ্জিলে পড়ল। মৌলি গাড়ির দরজা খুলে নেমে পড়ল। মৌলির দেখা দেখি স্বার্থ গাড়ি থেকে নেমে পড়ল। মৌলি চৌধুরী মঞ্জিলে ঢুকতে স্বার্থ বলে উঠল, এই যে মিস, এটা কি আপনার বাসা? মৌলি পেছনে ঘুরে স্বার্থর সামনাসামনি দাঁড়িয়ে বলল, কোনো সন্দেহ আছে? না মানে ইয়ে মানে? না মানে ইয়ে মানে কি? মানে আপনি এই বাসার মেয়ে? এবার আপনার প্রশ্ন করা হয়ে গেলে আসতে পারেন। মৌলি চলে যেতে স্বার্থ আবার পথ আটকালো মৌলির। মৌলি এবার অনেকটা বিরক্তিকর মুখ নিয়ে তাকালো স্বার্থর দিকে। স্বার্থ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো করে বলল, এই যে মিস, আপনি কি আবির, মিহির আর নিবিড়ের বোন? স্বার্থের এমন প্রশ্নে মৌলি বলল, এই, আপনি জানলেন কিভাবে আমার ভাইয়াদের নাম? মৌলি কথা বলে যেন নিজে বোকা বনে গেল, কারণ তার ভাইরা বিজনেসম্যান, তাই হয়তো চেনে। তাই আর কিছু বলল না। তার মানে তুমি আবির, মিহির ও নিবিড়ের বোন, রাইট? তো স্বার্থ আবার বলল, আপনার ভাই কোনটা, আবির নাকি মিহির, নিবিড়? মৌলি এবার রাগি রাগি ফেস নিয়ে বলল, আজব তো, একটার পরে একটা প্রশ্ন করছেন কেন বলুন তো? এমনভাবে প্রশ্ন করছেন যেন আমি কোনো জেলখাটা আসামি। আরে মিস, রাগ করবেন না প্লিজ, শুধু এটুকু বলেন আপনার ভাই আবির নাকি মিহির, নিবিড় প্লিজ। আবির, নিবিড় ও মিহির তিনজনই আমার ভাই। হয়েছে প্রশ্ন করা এবার? এই বলে মৌলি চলে যেতে নিলেই স্বার্থ আবার মৌলির পথ আটকে দাঁড়ালো। মৌলি এবার অনেক রাগীভাবে তাকালো স্বার্থর দিকে। স্বার্থ সেসব না দেখে নিজের মতো করে বলল, মিস প্লিজ দাঁড়ান, আপনার চাচাতো ভাইকে আবির নাকি মিহির, নিবিড়? মৌলি এবার রাগে গজগজ করতে করতে বলল, আবির আমার চাচাতো ভাই। হয়েছে এবার? বলে মৌলি চলে যেতে নিলে তখনই স্বার্থ বলে উঠল, মৌলি? স্বার্থের মুখে নিজের নাম শুনে মৌলি দাঁড়িয়ে পড়ল আর ভাবলো সে তো এখনো নাম বলেনি, তাহলে জানলো কিভাবে তার নাম। মৌলি পেছন ঘুরে আবার স্বার্থর মুখোমুখি হয়েই দাঁড়ালো। স্বার্থর দিকে তাকিয়ে দেখলো স্বার্থ মুচকি মুচকি হাসছে। মৌলি বলে উঠল, এই,
আপনি আমার নাম জানলেন কিভাবে? কাছে আসুন বলছি। স্বার্থর কথা মতো মৌলি স্বার্থের কাছে একটু এগিয়ে গেল। স্বার্থর আর মৌলির মাঝে আর মাত্র 4 ইঞ্চির গ্যাপ। স্বার্থ এবার কিছুটা ঝুঁকে মৌলির কানের কাছে মুখ এনে বলল, ইটস এ সিক্রেট বেবি। এই বলে স্বার্থ মৌলির গালে টুপ করে একটা কিস খেয়ে সরে আসলো আর নিজের গাড়িতে উঠে চলে গেল নিজ গন্তব্যে। আর এদিকে মৌলি হাওয়া হয়ে স্বার্থর যাওয়ার দিকে তাকিয়ে আছে। ও বুঝতেই পারছে না ওর সাথে মাত্র কি হলো। কিছু সময় পরে মৌলির ধ্যান কাটলো আর ও তখন ওর গালে হাত দিল যেখানে স্বার্থ কিস করেছিল। এবারও সব বুঝতে পারলো যে ওর সাথে কি হয়েছিল তখন। মৌলি এবার রাগে দুঃখে না পেরে ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করে দিল আর কান্না করতে করতে স্বার্থর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এসব বকতে বকতে মৌলি বাসার ভেতর ঢুকলো। ঢুকে দেখলো মিম, জান্নাত, রুবাইয়া, মারিয়া ড্রয়িং রুমের সোফার উপর বসে গল্প করছে। মৌলি ওদের দেখে কান্না অফ করে চোখ মুছে ওদের ওখানে গেল আর গিয়ে ধপ করে মিমের পাশে বসে পড়ল। মৌলির এভাবে এসে বসাতে সবার মনোযোগ ভঙ্গ হয়ে মৌলির দিকে তাকালো। মৌলির দিকে তাকিয়ে দেখলো মৌলির চোখ মুখ একদম লাল টকটকে করছে। যে কেউ দেখলে বলে দিতে পারবে সে যে কান্না করেছে, তাই এমন লাল দেখাচ্ছে। মিম বলল, ওই মৌ, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? মিমের কথা শুনে পাশ থেকে জান্নাত, মারিয়া, রুবাইয়াও তাল মেলালো কি হয়েছে জানতে। সবার জোড়াজুড়িতে মৌলি এবার সব খুলে বলল, প্রথম থেকে শেষ পর্যন্ত, এমনকি কিস খাওয়ার ব্যাপারটাও বলল। মৌলির এমন কথা শুনে সবাই যে কী রিয়াকশন দেবে সেটাই ভুলে গেল। অনেক সময়ই নীরবতার পর রুবাইয়া বলল, মৌ তোকে কিস করেছে? রুবাইয়ার এমন প্রশ্নে মৌলি বলল, তো কি বললাম আমি এতক্ষণ ধরে? মৌলির কথা শুনে রুবাইয়া নিজেকে ধরে রাখতে না পেরে উচ্চস্বরে হেসে উঠল। রুবাইয়ার হাসি দেখে মিম, জান্নাত আর মারিয়াও জোরে জোরে হেসে উঠল। আর মৌলি ওদের হাসির কারণ বুঝতে না পেরে হাবলার মতো তাদের 4 জনের দিকে তাকিয়ে রইল। শুধু মৌলি না, মিম, রুবাইয়া আর জান্নাতের হাসি দূর থেকে আর 6টা চোখ দেখে গেল অপলক দৃষ্টিতে তাদের অগোচরে। মৌলি এবার বলে উঠল, আজব তো, তোরা হাসছিস কেন? লাইক সিরিয়াসলি মৌ, তোকে কেউ কিস করেছে? জান্নাতের এমন কথাই মৌলি বলল, তো আমি কি তোদের মিথ্যা বলেছি নাকি? আপা তুই চুপ কর, তোকে কেউ কিস করেছে এই ঢপটা আর দিস না রে। মারিয়ার এমন কথাই মৌলি চোখ ছোট ছোট করে তাদের 4 জনের দিকে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি তোদের ঢপ মারছি? মনে হবে কি, অলরেডি মনে হয়ে গেছে যে তুই ধপ মারছস। মৌলি এবার বলল, এই আমি সিরিয়াস, আমি মিথ্যা কথা বলছি না, বিশ্বাস কর। থাক থাক, তুই সিরিয়াস আর আমরা মিথ্যাবাদী, তাই তো নাকি? জান্নাতেই বলে আবার হাসা শুরু করলো, সেই সাথে মিম, রুবাইয়া আর মারিয়াও। আর এইদিকে মৌলি বোকার মতন ওদের 4 জনের দিকে তাকিয়ে রইল। তাদের হাসাহাসির মধ্য দিয়ে সদর দরজা পেরিয়ে হলরুমে প্রবেশ করলো। আবিরদের ফুফাতো বোন মেহজাবিন আক্তার দিয়া হলরুমে প্রবেশ করে মারিয়ার পাশে গিয়ে সোফায় বসতে বসতে বলল, কি ব্যাপার, এত হাসছো কেন তোমরা? অচেনা কণ্ঠ পেয়ে তাড়াতাড়ি হাসি থামিয়ে কণ্ঠের মালিককে দেখল। সবাই মৌলিও দেখল। কণ্ঠের মালিককে দেখে মারিয়া আর মৌলি উঠে চিৎকার করে আপি বলে জড়িয়ে ধরল। আর মিম, জান্নাত, রুবাইয়া চুপ করে বসে রইল। এই শাকচুন্নিরা, তোরা ছাড়বি কি আমাকে? এই 2 শাকচুন্নি আমার কোলে বসেছিস, আমার আজকে ইন্না লিল্লাহ হয়ে যাবে। আল্লাহ, ওটাকে। দিয়ার কথা শুনে মৌলি আর মারিয়া উঠে পড়ল দিয়ার কোল থেকে। তারপর মৌলি বলল, কখন এসেছো আপি? কেমন আছো আপি তুমি? বাড়িতে ফুপু, ফুপার ভাইয়া কেমন আছে? তুমি থাকবে তো আপি এবার অনেক দিন? মৌলির এত এত প্রশ্ন দেখে সবারই মাথা তাল দিয়ে উঠল। মিম রাগেই ভাবে বলল, ওই কুত্তি, একেবারে কেউ এত প্রশ্ন করে? আমি কি করলাম? তুই কি করেছি? জান্নাতকে কথা শেষ করতে না দিয়ে দিয়া বলে উঠল, আচ্ছা হয়েছে হয়েছে, আর বকো না ওকে। তারপর মৌলির দিকে ঘুরে মৌলির প্রশ্নের উত্তর দিতে দিতে বলল, প্রথমত আমি মাত্রই আসলাম, আর আমি অনেক ভালো আছি। আর বাড়িতেও আব্বু, আম্মু, ভাইয়া সবাই ভালো আছে। আর আমি এবার অনেক দিন থাকবো, বুঝেছিস? আর কিছু প্রশ্ন আছে তোর? না আপি, আর কোনো প্রশ্ন নেই। গুড, এবার বল তোরা সবাই কেমন আছিস? রাতের আঁধার কেটে সুন্দর একটা দিনের সূচনা হলো। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন।
কালকে রাতেই মিম, জান্নাত আর রুবাইয়া তাদের নিজ বাসায় চলে এসেছিল দিয়ার সাথে গল্প করে। এখন বাজে সকাল 7:45। খানবাড়ির কর্ত্রীরা রান্নাঘরে রান্না অর্থাৎ নাস্তা বানাতে ব্যস্ত, আর কর্তারা ড্রয়িং রুমে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। তানভীর আর আসিফ সেই ভোরবেলায় ফজরের নামাজ আদায় করে অফিসে গেছে। কিছু অফিসিয়াল কাজ আছে, তাই তাদের বৌরি মা ঝুলি তাদের শাশুড়ির সাথে কাজে হেল্প করছে। রিত আর রাজু এখনও ঘুম থেকে ওঠেনি, আর খানবাড়ি মাতিয়ে রাখা সেই 3 বান্দর নিয়ে ও এখনও ওঠেনি। ফজরের নামাজ আদায় করে তার এখনও শুয়ে আছে। কিছু সময় পর মিম, জান্নাত, রুবাইয়া রুমের দরজার কাছে এসে মিসেস মুনিয়া খান দরজা ধাক্কা দিয়ে তাদের 3 জনকে উঠতে বলল আর নাস্তা করার জন্য নিচে আসতে বলল। এই বলেই মিসেস মুনিয়া খান নিচে চলে যান। মিসেস মুনিয়া খানের ডাকে ওরা 3 জন উঠে পড়ল। উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো, এসে নাস্তা টেবিলে বসলো। মিম, জান্নাত, রুবাইয়া, রিদ, রাজু ডাইনিং টেবিলের বাম পাশে বসলো একসাথে। ডান সাইডে বসলো তানভীর, আসিফ ও তাদের বউ রিমা আর জুলি। সঙ্গে বসেছেন ইকবাল খানও। আর সামনের 2 চেয়ারের এক চেয়ারে আলী আহমেদ খানের ও সৈয়দ খান। আর বাড়ির 3 গিন্নি তাদের সবার প্লেটে নাস্তা সার্ভ করে দিচ্ছে। খাবার মধ্য দিয়ে আলী আহমেদ খানের গম্ভীর কণ্ঠে মিমদের উদ্দেশ্যে বলে উঠল, তোমাদের 3 জনের পড়াশোনা কেমন চলছে? আলী আহমেদের কথায় মিম, জান্নাত ও রুবাইয়া একসঙ্গে চোখ তুলে আলী আহমেদ খানের দিকে তাকালো। আলী আহমেদের প্রশ্নের উত্তর দিল মিম, জি আব্বু, আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আর হ্যাঁ, তোমরা কি এখন কোথাও যাবে? আলী আহমেদের কথায় এবার উত্তর দিল রুবাইয়া, জি বড় চাচ্চু, আমাদের কোনো সমস্যা হলে বলবো। আর আমরা এখন ফুপিদের বাসায় যাব। আসলে কালকে দিয়া আপু এসেছে তো, তাই আমাদের বলেছে যেন আমরা সকাল সকাল চলে যাই। রুবাইয়ার কথা শুনে আলী আহমেদ খান ও তাদের 3 জনের দিকে তাকিয়ে বলল, আজকে আর কোথাও যেতে হবে না তোমাদের। আর তোমার ফুপি ফুপারা সবাই এখানে আসবে আজকে জুম্মার নামাজের পরে। ফুপি আর ফুপার আসবে আব্বু? আর একটা কথা, আমার কিছু গেস্টও আসবে আজকে। তোমরা 3 জন জুম্মার নামাজের আগেই রুমে ঢুকে যাবে। আমি বেরোতে বললেই বেরিয়ে আসবে, ঠিক আছে? মিম, রুবাইয়া, জান্নাত একসঙ্গে ঘাড় কাত করে আলী আহমেদ খানের কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে। আলী আহমেদ খান আবারও বলে উঠল, ও হ্যাঁ, তোমাদের 3 জনের শাড়ি আছে তো? ওরা 3 জন মাথা উপর নিচ করে হ্যাঁ বলল। আচ্ছা, তাহলে শাড়ি পরো আজকে, ঠিক আছে? ওর 3 জন মাথা নেড়ে সম্মতি দিল। আর কোনো কথা হলো না খাবার টেবিলে। যে যার মতন খেয়ে উঠে গেল নিজের কাজে। মিম, রুবাইয়া আর জান্নাত খাওয়া শেষ করে রুমে চলে গেল। ওদের রুম থেকে বেরোনো নিষেধ, তাই ওরা নিজেদের রুমেই চলে গেল। দুপুর 12:45। খানবাড়ির ছেলেরা নামাজ আদায় করতে মসজিদে গেছে। চৌধুরী বাড়ি থেকে মাত্রই মাহমুদ আর মালিহা আসলো। তাদের সঙ্গে আছে মারিয়া, মৌলি ও দিয়া। মৌলি আর মারিয়া সোজা মিমদের উদ্দেশ্যে তাদের রুমে চলে গেল, আর মালিহা ও মাহমুদা তাদের ভাবিদের সাথে কাজে লেগে পড়ল। দিয়া, রিমা ও জুলির সাথে নিচে ড্রয়িং রুমের সোফায় গল্প করতে বসলো। মারিয়া আর মৌলি রুমে প্রবেশ করে দেখে মিম শুয়ে শুয়ে ফোন টিপছে, চুলগুলো ছেড়ে দিয়ে। হয়তো এখন গোসল করেছে, তাই ফ্যানের নিচে চুল ছেড়ে শুকাচ্ছে। আর জান্নাত করছে ভিন্ন কাজ, সে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে, হয়তো সেও এখনই গোসল করেছে। আর রুবাইয়া মাত্রই ওয়াশরুম থেকে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসলো। রুবাইয়া বেরিয়ে দরজার দিকে তাকাতে দেখল মারিয়া আর মৌলি দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। রুবাইয়া তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি রে, তোরা দুটো হাবলের মতো দরজার কাছে দাঁড়িয়ে কি করছিস? রুবাইয়ার কথায় মিম ও জান্নাত ও দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখলো মৌলি আর মারিয়া দাঁড়িয়ে আছে। তোরা কি ভদ্র হয়ে গেছিস নাকি যে রুমে প্রবেশ করতে পারমিশনের জন্য দাঁড়িয়ে আছিস? মিমের কথা শুনে মারিয়া আর মৌলি রুমের ভেতর প্রবেশ করলো। আর মিমের কথায় উত্তরে মৌলি বলল, তা না, আমরা 2 জন তো তোদের কীর্তিকলাপ দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি কীর্তিকলাপ দেখালি? আরে বাদ দে, এসব আগে বল, তোদের বাসা থেকে হঠাৎ আমাদের সহ পরিবারকে দাওয়াত দিল কেন? জানি রে বোন, আব্বু সকালে বলল আমরা যেন কোথাও না যাই, ইনফ্যাক্ট রুম থেকে বেরোনোও নিষেধ। আর বলল তোর ফুফি ফুপারাও আসবে, ব্যাস এইটুকুই জানি, আর কিছুই না। আম্মু, ও আমাদের একটু আগে বললো যে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নিতে, আজকে নাকি খান মঞ্জিলে দাওয়াত আছে। ওরা 5 জন মিলে টুকিটাকে আর কিছুক্ষণ গল্প করতে লাগলো। এর মধ্যেই
রুবাইয়ার আম্মু নাদিয়া খান হাতে 3টা শাড়ি নিয়ে রুমে প্রবেশ করলো। যেহেতু আলী আহমেদ খান শাড়ি পরতে বলেছিল তাদের 3জনকে, তাই তারা বিনা বাক্য ব্যয় না করে শাড়ি পরে নিল। মিম পরেছে কালো একটা জামদানি শাড়ি, সঙ্গে ম্যাচিং কালো কানের দুল। মুখে কোনো প্রসাধনী নেই, শুধু চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপি লিপস্টিক দিয়েছে। 2 হাত ভর্তি কালো কাঁচের চুড়ি, আর চুলগুলো সামনের দিকে সিথি কেটে ছেড়ে দিয়েছে। এতেই যেন মিমকে একদম অপসরার মতো লাগছে দেখতে। জান্নাত পরেছে বেগুনি রঙের একটা জামদানি শাড়ি, তার মুখে কোনো প্রসাধন নেই, শুধু চোখে কাজল আর ঠোঁটে খয়েরি লিপস্টিক। তার চুলগুলো সিথি কেটে ছেড়ে দেওয়া, সেও শাড়ির সাথে ম্যাচ করে বেগুনি রঙের একটা কানের দুল পরেছে আর হাত ভর্তি বেগুনি কাঁচের চুড়ি। তাকেও একদম অপসরা বা পরীরদের মতো লাগছে দেখতে। রুবাই একটা নীল জামদানি পরেছে, তার সাথে ম্যাচিং নীল রঙের কানের দুল, 2 হাত ভর্তি নীল রঙের কাঁচের চুড়ি, চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক, আর চুলগুলো সিথি কেটে ছেড়ে দিয়েছে। তাকেও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবার সাজানো কমপ্লিট হয়ে গেল। নাদিয়া খান, মৌলি ও মারিয়া একসঙ্গে তখন বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। নাদিয়া খান নিজের চোখ থেকে হাতের আঙ্গুল দিয়ে কাজল তুলে মিম, জান্নাত আর মারিয়ার কানের নিচে দিয়ে দিল। আচ্ছা মেজুমা, আমাদের শাড়ি পরিয়েছ ভালো কথা, কিন্তু আমরা এরকম সাজলাম কেন? শাড়ি পরেছিস আর একটু সাজবি না, তা হয় নাকি? আর তোরা কোথায় সেজেছিস? সামান্য কাজল, লিপস্টিক আর চুড়ি পরেছিস, এটাকে কি সাজ বলে? তবুও এইটুকুতেও তোদের 3জনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোরা থাক, আমি নিচে যাই। এই কথা বলে নাদিয়া খান নিচে চলে গেল। এবার মারিয়া বলল, দোস্ত, আমার না কিছুই ঠিক মনে হচ্ছে না। ঘরের ভিতরে বড় মামা শাড়ি পরতে বলার নিশ্চয়ই কোনো কারণ আছে রে। মারিয়ার কথা শুনে মিম, জান্নাত, রুবাইয়া একে অপরের দিকে শুধু তাকাতাকি করলো, কোনো কথা আর বলল না। দুপুর 2:04 বাজে। নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন খানবাড়ির ছেলেরা। সঙ্গে এসেছেন জয়ন্ত বিন চৌধুরী, শফিকুল বিন চৌধুরী আর আবির, নিবিড়, মিহিরও এসেছে। যেহেতু চৌধুরী মঞ্জিলে সবার দাওয়াত, তাই তারাও এসেছে। কী উপলক্ষে দাওয়াত সেটা আবিরাও জানে না। তারা সবাই গিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এর মধ্যে সদর দরজা দিয়ে প্রবেশ করলেন আলী আহমেদ খানের বিশেষ সেই গেস্ট। আলী আহমেদ খান তাদের দেখে উঠে গিয়ে আমান শিকদারকে জড়িয়ে ধরল। আমান শিকদারও তার বন্ধুকে জড়িয়ে ধরল। আমান শিকদার আর আলী আহমেদ খান হলেন বন্ধু, সেই স্কুল লাইফের বন্ধু। আমান শিকদারই হলো আজকের গেস্ট। আমান শিকদারের সাথে এসেছে তার স্ত্রী আমিনা শিকদার, আমান শিকদারের ভাই অয়ন শিকদার ও তার স্ত্রী পারভিন শিকদার। আমান শিকদারের 2 ছেলে, বড় ছেলের নাম রিয়াজ শিকদার আর ছোট ছেলের নাম রাকিব শিকদার। রিয়াজের বয়স 25 আর রাকিবের বয়স 23। অয়ন শিকদারের 1 ছেলে ও 2 মেয়ে। মেয়ে দুটো হলো টুইন্স, কিন্তু তাদের দেখতে একদম ভিন্ন। যে কেউ দেখলে বলবে তারা টুইন্স না। তাদের নাম সাইফা শিকদার, সারিকা শিকদার। তাদের বয়স 17। অয়ন শিকদারের ছেলের নাম আহির শিকদার, বয়স 24। তারা সবাই আজকে খান মঞ্জিলের গেস্ট। আলী আহমেদ খান সবার সাথে কুশল বিনিময় করল, আর খান পরিবার ও চৌধুরী পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল। আবির, মিহির, নিবিড় গিয়ে রিয়াজ শিকদার ও আহির শিকদারের কাছে গিয়ে হ্যান্ডশেক করলো, কারণ তারা সবাই বিজনেসম্যান, তাই একে অপরকে চেনে। অনেক মিটিংয়ে তাদের দেখা হয়, তাই চেনে। তাদের সবাইকে দুপুরের খাবার ভালোভাবে পরিবেশন করে দিলেন খান বাড়ির সদস্যরা। তাদের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলেন। বসে টুকিটাকি গল্প করতে থাকলেন শিকদার ফ্যামিলি, খান ফ্যামিলি আর চৌধুরী ফ্যামিলি। কথা বলার মধ্য দিয়ে আলী আহমেদ খান তার স্ত্রী মুনিয়া খানকে বলল মিমদের নিচে আনতে। মুনিয়া খান, নাদিয়া খান উপরে চলে গেলেন মিমদের আনতে। কিছু সময় পর মিমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছে। তাদের চুরির শব্দ শুনে সবাই নিজেদের আলাপ বন্ধ করে সিঁড়ির দিকে তাকালেন। শিকদার ফ্যামিলিরা দেখলো মিম, জান্নাত, রুবাইয়া শাড়ি পরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসছে। দেখে মনে হচ্ছে 3টা অপসরী আসমান থেকে নেমে এসছে। এদিকে আবিররা তাকেই দেখলো মিমরা শাড়ি পরে আছে, আর তাদের ধরে নিচে নামাচ্ছে মুনিয়া খান, নাদিয়া খান 2 পাশ থেকে। আর তাদের পেছনে পেছনে নামছে মৌলি ও মারিয়া, মিম, রুবাইয়া ও জান্নাত। এরা শাড়ি পরে চুল ছেড়ে সেজেগুজে গেস্টদের সামনে আসাতে আবির, মিহির আর নিবিড় রেগে বোম হয়ে গেল, যেন যখন তখন ফেটে পড়বে এমন ভাব। মিম নিচে নেমে আগে দেখলো আবিরকে। আবিরের দিকে তাকাতে আবিরের সাথে মিমের চোখাচোখি হয়ে গেল। মিম দেখলো আবির রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মিম আবিরের চোখ দেখে ভয় পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মিম আসলে বুঝতে পারলো না যে আবির এরকম রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো কেন। সে কি করলো? এইসব ভাবতে ভাবতে মুনিয়া খান আর নাদিয়া খান মিম, জান্নাত আর রুবাইয়া খানকে নিয়ে সোফায় বসালো। শিকদার পরিবারের সম্মুখের সোফায় নিয়ে গিয়ে তাদের বসলো।
আর এদিকে আবির, মিহির নিবিরক্ত চক্ষু নিয়ে শুধু সবাইকে দেখেই যাচ্ছে। আপাতত এখন কিছু বলছে না, শুধু এদের কাহিনী দেখে যাচ্ছে। আলিয়া আহমেদ খান সোফা ছেড়ে উঠে মিম, জান্নাত, রুবাইয়ার কাছে গিয়ে দাঁড়ালো আর তিনজনের মাথায় একবার করে হাত বুলিয়ে দিয়ে আমান শিকদার ও তার ফ্যামিলির দিকে ঘুরে তাকিয়ে বলল, আমান, এটা আমার মেয়ে। আলী আহমেদের কথায় আমান শিকদারের স্ত্রী আমিনা শিকদার বলে উঠল, মাশাল্লাহ ভাইজান, মাশাল্লাহ। আলী আহমেদ খান আবার গিয়ে সোফায় বসলেন। এবার অয়ন শিকদারের স্ত্রী পারভিন শিকদার মিমদের উদ্দেশ্য করে বলে উঠল, নাম কি মা তোমাদের? তারা তিনজন এক এক করে নিজেদের নাম বলল। আমার নাম তাসনিদা সায়াদ মিম। আমার নাম মাহাদিবা খান জান্নাত। আর আমার নাম রুবাইয়া মেহরাবিন প্রিয়া খান। মাশাল্লাহ। তোমরা এখন কিসে পড়ো মা? মিম বলল, আন্টি, আমরা তিনজনই কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা। আমান শিকদার বলল, আম্মুরা, আমি হলাম তোমাদের বাবার সেই ছোট্টবেলার বন্ধু। তোমরা হয়তো চিনবে না, কারণ আমি এইখান থেকে 15 বছর আগেই দেশ ছেড়ে ইউএসএ চলে গেছিলাম, আর কালকে বাসায় আসলাম। এসেই তোমাদের বাসায় চলে আসলাম তোমাদের দেখতে। আমান শিকদারের কথার বিনিময়ে তারা জন শুধু মুচকি হাসি উপহার দিল। মিম, জান্নাত, রুবাইয়া রুমে যাও, আর মেরি, মৌলি তোমরাও ওদের সাথে যাও। আলী আহমেদ খানের কথায় ওরা 5 বোন উঠে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এর ফাঁকে মিম একবার আবিরের দিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুজনের চোখ হাত সুখী হয়ে গেল। মিম চটজলদি চোখ নামিয়ে নিল আর রুমে চলে গেল ওদের সাথে। আর আবির, নিবিড়, মিহির ওদের যাওয়ার দিকে রাগী চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল। এর মধ্যে আমান শিকদার কথা শুনে সবাই ওরা তিনজনই তড়িৎ গতিতে তাকালো আমান শিকদারের দিকে। আলী, আমার তোর মেয়েদের খুব পছন্দ হয়েছে। আমার বড় ছেলে ও অহনের বড় ছেলের জন্য আমরা তোর মেয়ে 3টার থেকে 2টো মেয়ে আমাদের ছেলের বউ করে নিয়ে যাব। কথা দিচ্ছি, তোকে ছেলের বউ করে নিয়ে যাব ঠিকই, কিন্তু আমরা তোর মেয়েদের নিজের মেয়ের মতোই রাখবো। কখনো বুঝতেই দিব না যে ওরা শ্বশুর বাড়িতে থাকে। আমার উপর বিশ্বাস রাখতে পারিস বন্ধু। আমান শিকদারের দীর্ঘ কথা শুনে সবাই উৎসুক দৃষ্টিতে আলী আহমেদের দিকে তাকালো। আলী আহমেদ খান সবাইকে এক নজর দেখে আমান শিকদারকে বলল, আমান, আমি তোর ওপর বিশ্বাস করি বলেই তো তোদের আজকে আসতে বললাম, কিন্তু তোরা আমার কোন 2টো মেয়েকে পছন্দ করলি তা তো বললি না। আলী আহমেদের প্রথম কথা শুনে সবাই হাসলো। তারপর শেষের কথা শুনে আমান শিকদারের দিকে তাকালো। এদিকে আবির, মিহির ও নিবিড়ও উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমান শিকদারের দিকে, কি নাম বলে সেটা শোনার জন্য। আমান শিকদার সবাইকে একবার ভালোভাবে দেখে নিয়ে রয়ে শুয়ে বলল, আলী, আমার বড় ছেলে রিয়াদের জন্য রুবাইয়াকে পছন্দ করেছি, আর অহনের ছেলে আহিরের জন্য জান্নাতকে পছন্দ করেছি। আমান শিকদারের কথা শুনে মিহির আর নিবিড়ের মাথা জ্বলন্ত আগুনের গোলার নেই দাউ দাউ করে জ্বলে উঠল। এদিকে মিমের নাম না নেওয়াই আবির স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতে আবার আমান শিকদারের কথা শুনে তার দিকে মাথা উঁচু করে তাকালো। আমান শিকদারের কথা শুনে আলী আহমেদ খান শুধু বলল, আচ্ছা, তাহলে তাই হোক। আমান শিকদার আবারও বলে উঠল, আলী, তোর মেয়ে মিমকেও আমার খুব পছন্দ হয়েছে। মিমকে আমার ভাগ্নে রুশানের জন্য খুব পছন্দ হয়েছে। রুশান কি? রুশান হলো আমার ভাগ্নে, আমার একমাত্র বোন শান্তি আহমেদের বড় ছেলে রুশান আহমেদ শান্ত। আলী আহমেদ খান কিছুক্ষণ চুপ থেকে বললেন, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের কথা বলছিস তুই? আলী আহমেদের কথা শুনে আমান শিকদার মুচকি হাসলেন, হেসে বললেন, কিন্তু ও একা না, চেয়ারম্যান আরও একজন আছে। কে? আমার বোন শান্তির ছোট ছেলে আরিহান আহমেদ শান্ত, আমার ছোট ভাগ্নে। ওদের বয়সের গেপ 2 বছর। আমার বোন ওই রুশানের জন্য মেয়ে দেখছে, কিন্তু পছন্দ হচ্ছে না। মিমকে দেখলে আমার বোনের পছন্দ হবে, আমি শিওর। তুই বললে আমি আমার বোনকে খবর দিব। আলী আহমেদ খান কিছু বলতে যাবে, এর মধ্যে বিকট শব্দ কানে আসতেই সবাই শব্দের উৎস অনুসরণ করে সদর দরজার দিকে তাকিয়ে দেখল। একটা ফ্লাইওভার বাস মেঝেতে পড়ে আছে, আর সেখানে আবির 2 চোখ বন্ধ করে 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে বোঝাই যাচ্ছে আবিরই ফ্লাওয়ার বাসটা আছাড় মেরেছে। আলী আহমেদ উঠে দাঁড়িয়ে আবিরের দিকে এগিয়ে আসতে আসতে বলল, এইসব কি আবির? আবির নিশ্চুপ। আলী আহমেদ এবার একটু জোরে বলে উঠল, কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, উত্তর দিচ্ছ না কেন? আবির এবার চোখ খুলে আলী আহমেদের দিকে তাকালো আর গম্ভীর কণ্ঠে শুধালো, এই বাড়িতে কোনো বিয়ে হবে না। বিয়ে হবে না মানে কি? বিয়ে হবে না মানে হবে না। এই বাড়ির মেয়েদের বিয়ে হবে না। তাদের দেখতে যেন দ্বিতীয়বার কোনো পাত্রপক্ষ না আসে বড় মামা। কেন হবে না এই বাড়ির মেয়েদের বিয়ে? আমি বলছি তাই হবে না।
তোমার বলাতে আর না বলাতে কি এসে যায়? অনেক কিছু যে আছে বড় মামা। যেমন? এই যেমনটার উত্তর সময় মতো পেয়ে যাবে। আর হ্যাঁ, আর কোনোদিন যেন এই বাড়িতে পাত্রপক্ষ আসতে না দেখে। যদি আসে তাহলে পাত্র সদর দরজা পেরিয়ে ভেতর প্রবেশ করার আগে তার পা কেটে হাতে ধরে দেব। কথাটা যেন মনে থাকে। কথাগুলো বলে আবির সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে আলী আহমেদ খান আবারও বলে উঠলেন, আবির, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আবির পেছনে না ঘুরেই বলল, ধরো নাও তাই। বলে সিঁড়ি বেয়ে উপরে মিমের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আবিরের দেখা দেখি নিবিড় মিহিরও উপরে চলে গেল। এদিকে আলী আহমেদ খান চিন্তায় পড়ে গেলেন, কারণ আবির যা বলে তাই করে। ওর সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। এখন মিমদের বিয়ে নিয়ে শিকদার ফ্যামিলিতে কথা বললে নিশ্চয়ই আবির তাদের কোনো ক্ষতি করবে। করবে মানে করবে, কিন্তু কেন মিমদের বিয়ে হতে দেবে না? কেন, কি কারণ? এইসব ভাবতে ভাবতে আলী আহমেদ খান শিকদার ফ্যামিলির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আমান শিকদারের হাত ধরে বলল, বন্ধু, মাফ করিস আমাকে। আমি চেয়েছিলাম আমার মেয়েদের তোর ছেলেদের সাথে বিয়ে দিতে, তা হয়তো আর হবে না, কারণ আবির ওদের বিয়ে একেবারে বন্ধ করে দিয়েছে। বাড়িতে কোনো পাত্রপক্ষ আসলে পা কেটে ফেলে দিবে বলেছে। আসলে আমার বড় ভাগ্নে আবির যা বলে তাই করে, ওর কথা কখনো নড়চড় হয় না, তাই আমি আর এগোতে পারবো না এই বিষয়ে। আমাকে মাফ করে দিস বন্ধু। আমান শিকদার এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতন আবির ও আলী আহমেদ খানের কথা শুনছিল, আর এখন বন্ধুর মাফ চাওয়াতে বলল, আরে দূর, তুই মাপ চাচ্ছিস কেন? হয়তো মিমামুর এখনো ছোট, তাই বিয়ে দিতে চাচ্ছে না আবির বাবা। তুই চিন্তা করিস না, দেখিস মিমামুরা একটু বড় হলেই বিয়ের তোড়জোড় আবির নিজে এসে করবে। ক্ষমা চেয়ে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করছিস কেন? আমান শিকদারের কথা শুনে আলী আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর শিকদার ফ্যামিলি খান ও চৌধুরী ফ্যামিলি থেকে বিদায় নিয়ে ছুটে গেল। অপরদিকে আবির মিমের দরজার কাছে এসে দাঁড়িয়ে থমকে গেল। থমকে যাওয়া দৃষ্টিতে তাকিয়ে দেখল এক শাড়ি পরা রমণী জানলার কাছে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। এই শাড়ি পরা রমণীটিকে দেখে আবারও আবিরের 250 গ্রাম ওজনের হৃৎপিণ্ড জাতীয় জিনিসটা লাফালাফি করতে শুরু করে দিল। এমনভাবে লাফালাফি শুরু করলো যেন এক্ষুনি বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। আবির সে থমকে যাওয়া দৃষ্টিতে সামনে রমণীটিকে দেখেই চলল অনেক সময় ধরে। দেখার মধ্য দিয়ে আবিরের কিছু মনে পড়তেই তার মাথা রাগে দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আবির সোজা রুমে ঢুকে দরজা ঠাস করে বন্ধ করে দিল। দরজা লাগানোর জোরে শব্দ হওয়াতে মিম পেছনে ফিরে তাকালো, আর তাকাতেই মিমের চোখ বড় বড় হয়ে গেল আর মুখে অটোমেটিক হা হয়ে গেল। ওরা তখন রুমে আসার পর অনেক সময় ধরে গল্প করছে। পরে মারিয়া আর মৌলি ছাদে যাবে বলল। ওকেও যেতে বলেছিল কিন্তু যায়নি, তাই ওরা দুজন একাই চলে গিয়েছিল ছাদে। জান্নাত আর রুবাইয়া এতক্ষণ তার কাছে বসেছিল। এইমাত্রই তারা দুজন একসঙ্গে উঠে তাদের রুমে গেল, কি যেন করতে গেছে। ওরা যেতে যেতে মিম জানলার কাছে দাঁড়িয়ে বিকেলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল। আর তখনই দরজা লাগানোর শব্দ হতেই পেছনে তাকিয়ে দেখে আবির রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আর এদিকে এটা দেখেই মিমের চোখ বড় বড় হয়ে গেল আর মুখ তোহা। মিম তোতলাতে তোতলাতে বলতে শুরু করলো, আবির ভাই, আপনি? মিমের তোতলানো কথা শুনে আবির মিমের দিকে এক পা করে এগিয়ে আসতে আসতে বলল, তো অন্য কেউ আসার কথা ছিল নাকি? আবিরকে নিজের দিকে এগোতে দেখে মিমও এক পা করে পেছনে যেতে যেতে বলল, না, তা না। তা না তো কি না? বলতে বলতে আবির মিমের অনেক কাছেই চলে আসলো, আর মিম পেছাতে পেছাতে একদম দেয়ালের কাছে এসে তার পিঠটা থেমে গেল। তাদের মাঝে দূরত্ব আর হবে মতো 1 হাত। না মানে, আপনি তো আমার রুমে আসেন না, হঠাৎ এলেন, তাই ভাবলাম হয়তো কোনো দরকার আছে কি। আমার দরকার আছে তো। বলতে বলতে সে 1 হাতের দূরত্ব ঘুচিয়ে একদম ঘনিষ্ঠভাবে আবির মিমের সাথে দাঁড়ালো। মাঝখানে আর মাত্র 2 ইঞ্চি ফাঁক আছে। মিম দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে, আর আবির 2 হাত দেয়ালের 2 পাশে দিয়ে মিমের দিকে মিমের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে। আবিরকে এত কাছে এসে দাঁড়াতে মিম তার চোখ দুটো বন্ধ করে রাখলো। মিম দেখতে পেলে ওর হার্টবিট দ্রুত ওঠানামা করছে, এত জোরে জোরে ওঠানামা করছে যেন এক্ষুনি ওর অ্যাটাক প্যাটাক হয়ে যাবে, যেমন ভাব। মিমকে চোখ বন্ধ করে থাকতে দেখে আবির মিমের মুখের দিকে মুগ্ধ ভরা নয়নে তাকিয়ে রইল। আবির মিমের মুখ ভালোভাবে পর্যবেক্ষণ করে চলল। দেখলো চোখ দুটো বন্ধ থাকলেও চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে, গাল 2 পাশে লাল হয়ে গেছে, সঙ্গে নাকও হালকা লাল, হয়তো লজ্জা পাচ্ছে তাই এমন।
আবির দেখল মিমের ঠোঁটের বাম সাইডে একটা তিল। তিলটা বেশ সুন্দর, কি সুন্দর চকচক করছে ঠোঁটের পাশে, দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আবিরের ইচ্ছে করছে তিলটা ছুঁয়ে দিতে। আবির তিলটা ছোঁয়ার জন্য হাত বাড়াতে গিয়ে আবার হাত নামিয়ে নিল আর রাগী কিলার লুক নিয়ে মিমের দিকে তাকালো। আবির কোনো কথা না বলেই পকেট থেকে রুমাল বের করে মিমের ঠোঁট থেকে লিপস্টিক মুছতে শুরু করলো। মিমের ঠোঁটে নরম কিছুর স্পর্শ পেতে আস্তে আস্তে করে চোখ খুলল আর খুলে দেখলো আবির মুখটা একদম গম্ভীর করে রেখেছে। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, যেন প্রচণ্ড রেগে আছে, যার ফলে চোখ লাল হয়েছে। মিম দেখলো আবির রুমাল দিয়ে তার ঠোঁটের লিপস্টিক মুছে দিচ্ছে। মিমের ব্যথা লাগছে, তবুও সে কোনো টু শব্দ করছে না, কারণ তার মনের মধ্যে তার প্রেমিক পুরুষের হাতের ছোঁয়াতে ঝড় বয়ে যাচ্ছে। যেই ঝড়ে আবার লণ্ডভণ্ড হয়ে গেল মিমের হৃদয়। আবারও নতুন করে প্রেমিক পুরুষকে কাছে থেকে দেখতে পেয়ে, তার সামান্য ছোঁয়া পেয়ে আবারও তার প্রেমে পড়ে গেল তার হৃদয়। মিম আবেশে চোখ বন্ধ করে নিল। আবির মিমের ঠোঁট পরিষ্কার করে চোখের কাজল পরিষ্কার করল। এক হাতের আঙুল দিয়ে চোখের নিচটা কিছুটা টেনে ধরে আর এক হাত দিয়ে যত্ন সহকারে চোখের কাজল মুছে দিচ্ছে। চোখের কাজল মুছে তারপর আস্তে আস্তে কানে হাত নিয়ে গিয়ে কান থেকে কানের দুল খুলে দিল। তারপর এক এক করে হাতের চুড়ি খুলতে লাগলো আস্তে আস্তে। সব কিছু খোলা শেষ করে আবির কাবার্ডের কাছে গেল। মিম এখনও চোখ বন্ধ করে আছে ওইভাবে। আবির কাবার্ড থেকে মিমের জন্য একটা গোলাপি পাকিস্তানের লং স্লিপিস এনে মিমের সামনে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এটা ধর, আর গিয়ে এক্ষুনি চেঞ্জ করে আয়। আর যেন কোনোদিন দেখি না পরপুরুষের সামনে এইভাবে শাড়ি পরে সেজেগুজে ঘুরে বেড়াতে। যদি কোনোদিন দেখি, সেদিন তোকে সোজা উপরে যাওয়ার টিকিট কেটে দেব, মাইন্ডেড। এই বলে আবির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আর মিম আবিরের দেওয়া সেই থ্রি পিসটা বুকে জড়িয়ে ধরলো। সেই থ্রি পিসটাতে চুমু খেলো, কারণ এই থ্রি পিসে তার আবির ভাইয়ের ছোঁয়া লেগে আছে। মিম এই থ্রি পিস পরবে না, পরলে যদি আবির ভাইয়ের ছোঁয়া মিলিয়ে যায় তখন কি হবে? তাই মিম কাবার্ডের কাছে গিয়ে কাবার্ড খুলে একপাশে ফাঁকা জায়গায় রেখে দিল, যেখানে আর কোনো কাপড় নেই তার। আর একটা সাদা লং থ্রি পিস পার করে নাচতে নাচতে ওয়াশরুমে চলে গেল। আজ মিমের খুশির দিন। আজকে মিমের আবির ভাই তাকে ছুঁয়ে দিয়েছে, তার কত কাছে সে দাঁড়িয়েছে, তার হাতের চুড়ি খুলে দিল, চোখের কাজল উঠিয়ে দিল, ঠোঁটের লিপস্টিক উঠিয়ে দিল, কত যত্ন সহকারে করলো সব কিছু। এইসব ভেবে মিম তো খুশিতে আত্মহারা। আজকে ওর আবির ভাই ওকে ছুঁয়ে দিয়েছে, এই খুশিতে যেন পাগল না হয়ে যায়। জোরে দরজা লাগানোর শব্দে রুবাইয়া কেঁপে উঠল। ও দরজার দিকে সহসা তাকিয়ে দেখলো টুইন্স ভাইদের একজন দাঁড়িয়ে আছে। রুবাইয়া বুঝতে পারলো এটা মিহির, কারণ মিহির ছাড়া ওকে আর কেউ ডিস্টার্ব করে না, সেটা এই কদিনে ও ভালোভাবে জেনে গেছে। রুবাইয়া রাগি রাগি চোখে মিহিরের দিকে তাকিয়ে বলল, এটা কেমন ভদ্রতা? একটা মেয়ের রুমে আসতে গেলে পারমিশন নিয়ে আসতে হয়, জানেন না? রুবাইয়ার কথা শুনে মিহির দরজা থেকে সরে রুবাইয়ার দিকে এক পা করে যেতে যেতে বলল, সত্যি জানি না আমি। মিহিরের এগিয়ে আসা আর এমন উত্তরে রুবাইয়া ভয় পেয়ে গেল। রুবাইয়া এক পা করে পেছাতে বলল, আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? কিভাবে? মিহিরের নির্লিপ্ত উত্তর শুনে রুবাইয়া আরও ভয় পেয়ে গেল। ও বুঝতে পারছে না মিহির এভাবে ওর দিকে আসছে কেন। এইসব ভাবতে ভাবতে রুবাইয়ার পিঠ গিয়ে ঠেকে দেওয়ালে। আর আসবেন না, ওইখানে দাঁড়ান। কে শুনে কার কথা? রুবাইয়ার বারণ না শুনে মিহির একেবারে রুবাইয়ার কাছে গিয়ে থামলো। তাদের মধ্যে আর 2 ইঞ্চি গ্যাপ আছে। মিহির এবার তার 2 হাত দেওয়ালের 2 পাশে রাখলো। মিহিরের এত কাছে আসায় রুবাইয়া আরও চেতে গেল। রুবাইয়ার আগে গজগজ করতে করতে বলল, এই, আপনার কি সমস্যা? আপনি আমার এত কাছে আসছেন কেন? যখনই দেখি তখনই আমার কাছে আসেন, সমস্যা কি আপনার? সমস্যা তো অনেক, তা কোনটার কথা আগে বলি? মিহিরের এমন কথায় রুবাইয়া ভরকে গেল। তারপরও সাহস নিয়ে বলল, কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন, আর বলে বের হন। এইবার লাইনে এসেছো। কোথাকার কোন লাইনে আসলাম? শাড়ি পরেছো কেন? আমার ইচ্ছা। তোমার ইচ্ছা? তা ভালো, শাড়ি পরে ছেলেদের সামনে গিয়ে মাথা নষ্ট করাও কি তোমার ইচ্ছা? কি যা তা বলছেন? কার মাথা নষ্ট করলাম? তুমি জানো তোমাকে কত সুন্দর লাগছে শাড়িতে? রুবাইয়া এবার উৎফুল্ল হয়ে বলল, আপনি এক্ষুনি কি বললেন? বললাম তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। সত্যি আমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে? সত্যি। আচ্ছা, কিন্তু তুমি আর শাড়ি পরবে না। মিহির এমন কথা শুনে রুবাইয়ার মুখের হাসির ঝিলিক গায়েব হয়ে গেল। ও প্রশ্নবোধক দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে বলল, কেন? আমি বলেছি তাই।
আপনি কে যে আপনার কথা আমাকে মানতে হবে? আমি তো সব। আজকের পরে শাড়ি তুমি শুধু আমাকে দেখাতে পড়বে, মনে থাকবে? না, মনে থাকবে না। আপনার কথা কেন শুনবো? আপনি আমার কে? থেমে গেল রুবাইয়ার কথা। ও নিজ ইচ্ছায় থামেনি, ওকে থামাতে হয়েছে। ও বুঝতে পারছে না ওর সাথে কি হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডের মাথায় রুবাইয়া বুঝতে পারলো ওর সাথে কি হচ্ছে। ও সাথে সাথে ছটফট শুরু করে দিল, তাও ছাড়তে পারছে না, কারণ ততক্ষণে তার ওষ্ঠ অন্যের দখলে চলে গেছে, যেটা খুব গভীরে যাচ্ছে। তখন রুবাইয়ার মুখ থেকে সে কে শোনায়? মিহির তার ওষ্ঠ দখল করে নিয়েছিল, তাতেই রুবাইয়ার কথা অফ হয়ে গিয়েছিল। রুবাইয়া লাফালাফিতে প্রায় 5 মিনিট পর মিহির রুবাইয়াকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সময় মিহির হালকা করে রুবাইয়ার ঠোঁটে কামড়ও দিল, তাতে রুবাইয়া লাফালাফি আরও বাড়িয়ে দিল। মিহির ছেড়ে দিতে রুবাইয়া তাড়াতাড়িও ঠোঁট মুছে ফেলল শাড়ির আঁচল দিয়ে। মিহির নিজের ঠোঁটে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো রুবাইয়ার দিকে, তারপর বলল, এখন বুঝেছো আমি তোমার কে হই? আর কোনোদিনও যেন দেখি না শাড়ি পরতে। শাড়ি পরলে এই শাস্তি তোমার পাও না, মনে থাকবে তো? বলে মিহির রুবাইয়ার শাড়ির আঁচল টেনে নিজের ঠোঁটে মুছে দিল। এবার একটু দুষ্ট হেসে মিহির রুবাইয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলল, টেস্টটা কিন্তু দারুণ। বলে দরজা খুলে রুম থেকে চলে গেল। এদিকে রুবাইয়া রাগে দুঃখে মিহিরকে গালাগালি দিতে দিতে কান্না করে দিল। ছাগল, গরু, উগান্ডা, বিয়াদব, লুচ্চা, মশা, মাছি, ইঁদুর, ধলা ইঁদুর, কুকুর, শয়তান, তোর জীবনে বিয়ে হবে না। আর যদিও হয় তবে তোর বউ হবে শাকচুন্নি, তোকে ধরে তোর খাওয়ার মটকে দেবে। তুই আমাকে কিস করলি? তোর কত বড় সাহস! আমি এর শেষ দেখে নেব। বলে আবার কান্না জুড়ে দিল। অপরদিকে জান্নাত রুম থেকে বেরিয়ে যেতে কার সাথে ধাক্কা লাগলো, জোরে এসে ধাক্কা খেয়ে জান্নাত পড়ে গেল। আরে না, পড়েনি, কেউ ধরলো। কে ধরলো? কে? মনে মনে কথা বলে পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো টুইন্স ব্রাদারদের একজন তাকে ধরে রেখেছে। জান্নাতের এবার রাগ 2000% হয়ে গেছে। ও এবার নিজেকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে বলল, এই কি সমস্যা আপনার? আজকেও তো দেখছি ফেলে দিতেন আমাকে। আগের দিনের পড়াতেই আমার এখনো কোমর ব্যথা ভালোই হয়নি, আর আজকে আবার আসছেন আমার কোমর ভাঙতে। আরে মিস, থামুন থামুন, এত বকবক করছেন কেন? আমি বকবক করি? তো আমি বকবক করছি নাকি? হ্যাঁ, আপনিই বকবক করছেন। বলে জান্নাত নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। এদিকে জান্নাতের আকস্মিক ধাক্কার তাল সামলাতে না পেরে নিবিড় পড়ে গেল। নিচে বসে নিবিড় গালে হাত দিয়ে ভাবল, আমি আসলাম একটু শাসন করতে, উল্টো আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, যার সাথে বিয়ে হবে সে হাড়ে হাড়ে টের পাবে এটা কি জিনিস। এ তো মেয়ে না, যেন ধনী লঙ্কা। এইসব ভাবতে ভাবতে নিবিড় নিজের মাথায় চাটি মারল আর নিজেই নিজেকে বলল, আহ নিবিড়, কি বলছিস ওইসব? ওর বর তো তুই হবি, তাহলে তুই তো জানিস ও কেমন। একটু স্যাক্রিফাইস কর না ওর জন্য নিবিড়, তোর প্রথম ভালোবাসা বুঝলি, একটু কষ্ট কর।